হাই এভরিবডি, এই ভিডিওতে আমি এন্টারপ্রেনারশিপ এন্ড স্টার্টআপ যে সাবজেক্ট আছে তার ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি। এন্টারপ্রেনারশিপ এন্ড স্টার্টআপ যে সাবজেক্ট আছে এটা অ্যাকর্ডিং টু আমি ডিপ্লোমার সিলেবাস অনুযায়ী বানিয়েছি, যেটা অল ব্রাঞ্চের জন্য অ্যাপ্লিকেবল 6 সেম। তো প্রথম ভিডিওতে আমি ডিসকাস করেছি এন্টারপ্রেনারশিপ কাকে বলে, ফাংশনস কি, ক্যারেক্টারিস্টিক কি, আর এন্টারপ্রেনার ডিফারেন্স। এই ভিডিওতে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ডিসকাস করছি স্টেপ বাই স্টেপ। দেখো তোমরা ভিডিওটা এবং অ্যান্সার গুলো লিখে নাও। প্রথম যে কোশ্চেনটা হচ্ছে এমএসএমই বলতে কি বোঝো? এমএসএমই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এটা বলতে কি বুঝি? দেখো, ইন ইন্ডিয়া মাইক্রো মানে ছোট, ক্ষুদ্র, তার চেয়ে একটু স্মল, একটু বেশি মাইক্রো থেকে, মিডিয়াম এর থেকে বড়। তো এই ধরনের এন্টারপ্রাইজ গুলোকে এমএসএমই বলা হয়। So are business that fall under the specific classification based on their investment in plant and machinery or equipment and a turnover. তো এই ধরনের অর্গানাইজেশন যাদের বেসিক্যালি আমরা কি ধরনের ইনভেস্টমেন্ট হবে, প্ল্যান্ট এর মেশিনারিজ কিরকম আছে, আর ইকুইপমেন্ট কি, অ্যান্ড টার্নওভার, এর উপর বেস করে এমএসএমই টা ডিসাইড করা হয়। The classification is important because it determines various benefits, incentives, and support provided by the government to promote and support these enterprises. বেনিফিটস আছে, ইনসেন্টিভ আছে, সাপোর্টস আছে যেটা গভর্নমেন্ট এই ধরনের অর্গানাইজেশন গুলোকে প্রোভাইড করে। ক্রাইটেরিয়া কি এমএসএমই এর জন্য? দেখ, প্রথম হচ্ছে মাইক্রো এন্টারপ্রাইজ। ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ যারা মেনলি ইনভেস্টমেন্ট ইন এ প্ল্যান্ট এন্ড মেশিনারি does not exceed 25 lakh. যারা 25 লাখের বেশি ইনভেস্টমেন্ট হয় না যে বিজনেসটা করতে, তাদেরকে বলা হয় মাইক্রো এন্টারপ্রাইজ। সার্ভিস এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট ইন ইকুইপমেন্ট ডাজ নট এক্সিড 10 লাখ, এবং সার্ভিসটা 10 লাখকে এক্সিড করে না। তো এটা মেইনলি যেটা, যদি প্ল্যান্ট আর মেশিনারি থাকে তাহলে 25 লাখ টাকা ইনভেস্টমেন্ট হলে সেটাকে মাইক্রো বলবো, মানে যে 25 লাখ ইনভেস্ট করে বিজনেসটা করা হয়েছে। এবং সার্ভিস সেক্টরে যদি হয় 10 লাখের মধ্যে হলে তাহলে তাদেরকে বলে মাইক্রো এন্টারপ্রাইজ, স্মল এন্টারপ্রাইজ। এবার মাইক্রো থেকে একটু বড় হলো manufacturing enterprise, investment in a plant and machinery তে more than 25 লাখ হবে, but does not exceed 5 crore, 5 কোটির মধ্যে থাকবে। 25 লাখ থেকে 5 কোটির মধ্যে তাদেরকে বলা হয় স্মল। এন্ড সার্ভিস যদি এন্টারপ্রাইজ হয়, এটা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট যদি হয়, আর সার্ভিস বেস যদি হয়, সেখানে more than 10 লাখ and does not exceed 2 crore, 2 কোটির মধ্যে থাকবে, তাদেরকে বলে মাইক্রো। তো এইগুলো ডেফিনিশনস গুলো প্রথমে লিখতে হবে। নেক্সট হচ্ছে মিডিয়াম এন্টারপ্রাইজ। Manufacturing enterprise investment in plant machineries is more than 5 crore, 5 কোটির বেশি আছে মেশিনারিজ এন্ড ইনভেস্টমেন্ট, বাট ডাজ নট এক্সিড 10 crore। কারণ একটা ছিল 25 লাখের মধ্যে, একটা 25 থেকে 2 কোটির, 5 কোটির মধ্যে, অথবা সার্ভিস সেক্টর 2 কোটির মধ্যে। এটা 5 কোটি থেকে 10 কোটির মধ্যে, বাট ডাজ নট 10 কোটিকে যেন ক্রস না করে যায়। এগুলো হচ্ছে মিডিয়াম এন্টারপ্রাইজ। সার্ভিস এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট মোর দেন 2 crore বাট ডাজ নট এক্সিড 5 crore এর মধ্যে যেন থাকে, সার্ভিস যদি হয় এটা। তাহলে দেখো, এটা পুরোটা যদি একবার ভাবি কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে মাইক্রো। মাইক্রোটা এখানে বলছি যেটা নট মোর দেন 5 crore টার্ন ওভার, তাহলে এটা হলো ইনভেস্টমেন্ট। এবার টার্ন ওভারের উপর বেস করে, নট মোর দেন 5 crore বেশি টার্ন ওভার যেন না হয়। স্মল, নট মোর দেন 50 crore, মানে যেটা লাভ হচ্ছে কোম্পানিটা করার পর সেটা যেন 50 crore কে ক্রস না করে। মিডিয়াম কাকে বলা হয়? নট মোর দেন 250 crore, 250 crore কে যেন ক্রস না করে। তাহলে আমরা তিন ধরনের জিনিস আমরা দেখলাম এখানে। একটা হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম। মাইক্রো মিন হচ্ছে যাদের প্ল্যান্ট বা মেশিন যদি থাকে তাহলে 25 লাখ টাকার মধ্যে যেন থাকে, এবং সার্ভিস সেক্টর যদি কাজ করে 10 লাখ এর ইনভেস্টমেন্ট। আর স্মল এর ক্ষেত্রে প্ল্যান্ট মেশিনারি যদি হয় তাহলে 25 লাখ মোর দেন হবে, বাট 5 কোটির মধ্যে থাকে। সার্ভিস সেক্টর হলে 10 লাখের মধ্যে হবে এবং 2 কোটির মধ্যে থাকবে। এবার মিডিয়ামটা ওর থেকে বেশি হবে, মোর দেন 5 crore বাট ডাজ নট এক্সিড 10 crore। আর সার্ভিস সেক্টর হলে 2 কোটি থেকে মোর দেন হবে এবং 5 কোটির মধ্যে থাকবে। এবার এই তিনটেকে টার্নওভার হিসেবে ভাগ করা যাচ্ছে। টার্নওভার 5 কোটির মধ্যে থাকলে ডেফিনেটলি টার্নওভার মানে যে লাভটা হচ্ছে, যার ইনকাম হচ্ছে, টোটাল ইনকাম, লাভ এর মধ্যে থাকে, টার্নওভারের মধ্যে লাভ ক্ষতি সব মিলে
টার্নওভার 5 কোটি, আর এটা হচ্ছে 50 কোটি, এটা 250 কোটি ক্রস করা যাবে না। মাইক্রো এন্টারপ্রাইজ where the investment of plant machinery equipment does not exceed 1 crore rupees, that বোঝা গেল যে 5 crore rupees। তো এই ধরনের যে অর্গানাইজেশন তোমরা এত অব্দি জাস্ট লিখবে, তাহলে এটা হয়ে গেল এমএসএমই। তো এমএসএমই সম্বন্ধে শর্ট নোট প্রচুর বার এই কোশ্চেনটা এসে যায়, তো একদমই এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ডিসকাস হয়ে যাবে। এবার হচ্ছে স্টার্টআপ ইন্ডিয়াতে আমরা কি করে রেজিস্ট্রেশন প্রসেস করবো, আর স্টার্টআপ ইন্ডিয়াতে বলতে কি বুঝি। স্টার্টআপ ইন্ডিয়া is a flagship initiative of the government of India intended to catalyze startup culture and build a strong and inclusive ecosystem for innovations and entrepreneurship in India. তাহলে স্টার্টিং দেখো যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে স্টার্টআপ ইন্ডিয়া, ঠিক রেজিস্ট্রেশন কি করে করবে। Startup India is a flagship initiative of the Government of India intended to catalyze startup culture and build a strong inclusive ecosystem for innovations and entrepreneurship in India. যাতে ইন্ডিয়াতে ইনোভেশন এন্টারপ্রেনারশিপ ভালো হয়। Startup India. The objective of the Startup India is scheme is to facilitate bank loan between 10 lakh and 1 crore, at least one to at least one scheduled cost and scheduled tribe borrower and at least one woman borrower per bank branch for setting the greenfield project. দেখো এই স্টার্টআপ এর জন্য বিভিন্ন জনকে বিভিন্ন রকম লোন দেয়, অ্যাটলিস্ট যারা প্রত্যেকটা ব্যাংক যদি লোন চায় তাহলে এটা 10 লাখ 1 crore এসসি এসটি ক্যান্ডিডেট বড়োয়াদের জন্য, আর ওমেনদের জন্য পার ব্যাংক স্যারের প্রজেক্ট দেবে। তো এই ধরনের যে লোন গুলো দেওয়া হচ্ছে তাদের কি হচ্ছে, তারা নতুন নতুন ইনোভেশন বা নতুন নতুন বিজনেস করার মোটিভেশন পাবে। তো স্টার্টআপ ইন্ডিয়া এটা ইনিশিয়েটিভ রেজিস্ট্রেশন প্রসেস। যে কোনো স্টার্টআপ যদি তুমি খুলতে চাও, একটা ইনিশিয়েটিভ বিজনেস ইনোভেশন করতে চাও, তাহলে তোমাকে একটা রেজিস্টার করতে হবে গভর্নমেন্ট ইন্ডিয়ার কাছে। কিভাবে? নাম্বার ওয়ান, বিজনেস আইডিয়াস অ্যান্ড প্ল্যান নিয়ে আসো প্রথমে। ডেভেলপ এ ক্লিয়ার বিজনেস আইডিয়া অ্যান্ড ওয়েল থট আউট বিজনেস প্ল্যান। নাম্বার টু, চুজ এ লিগেল স্ট্রাকচার, তোমাকে লিগেল স্ট্রাকচার বানাও। ডিসাইড অন দ্য লিগেল স্ট্রাকচার ফর ইউর স্টার্টআপ, সোল প্রপার্টিশিপ, পার্টনারশিপ, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড কোম্পানি, 1% কোম্পানি। তো এগুলোর মধ্যে তোমাকে যেতে হবে। যদি তোমার নিজস্ব হয় সোল প্রপার্টিশিপ, পার্টনারশিপ করতে পারো, লিমিটেড এলএলপি, প্রাইভেট কোম্পানি যদি খোলো, অথবা 1% কোম্পানি খোলো, তাহলে এইগুলো তোমাকে এই স্ট্রাকচারটা প্রথমে ডেভেলপ করে নিতে হবে। প্ল্যান রেডি, স্ট্রাকচার রেডি, তাহলে কিভাবে তুমি বিজনেস করছো। 3 নম্বর, রেজিস্টার ইউর বিজনেস নেম, তোমার বিজনেস নেমটা রেজিস্টার করতে হবে। চুজ এ ইউনিক নেম অফ ইউর স্টার্টআপ অ্যান্ড চেক ইট অ্যাভেলেবিলিটি, সেই নেমটা যেন অ্যাভেলেবিলিটি থাকে। এরপর কি করবে, অবটেন ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার, ডিআইএন। এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো বিজনেসের জন্য একটা ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার দরকার, সেই আইডেন্টিফিকেশন নাম্বারটা গ্যাদার করতে হবে। তাহলে দেখো পরপর কি 4টে স্টেপ হলো রেজিস্ট্রেশন করার জন্য। নেক্সট কি আছে, নেক্সট কি করতে হবে, if incorporating as company apply for dean from the Ministry of Corporate Affairs। যদি এটা কোম্পানি হিসেবে খোলো তাহলে এমসিএ থেকে, মানে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে ডিনটা পেতে হবে। 5 নম্বর, এবার তাহলে কোম্পানির ডিন পেয়ে গেল, ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট ডিএস নিতে হবে। DSC certificate, proposed director and signatory to digitally signed document filed with the MCA, Ministry of Corporate Affairs কাছে নিতে হবে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটটা, অথরিটিস কাছে। নেক্সট, ইনকর্পোরেট ইউর কোম্পানি, এবার কোম্পানিটা ইনকর্পোরেট হয়ে গেছে। ইউর কোম্পানি পিএলসি or ওপিসি or a MOA, OAOA with registration of company ROC through Ministry of Corporate Affairs। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স যে পোর্টাল আছে সেখান থেকে রেজিস্টার্ড অফ কোম্পানিজ হিসাবে নিতে হবে, তার ফাইল পারমিশন গুলো নিয়ে নিতে হবে। ফর এলএলপি, ফাইল দ্য এলএলপি এগ্রিমেন্ট উইথ দ্য আরওসি, ফুল ফর্ম মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন করতে হবে, এই ফাইলটা দরকার। অ্যান্ড AOA যেটা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আরওসি মানে রেজিস্টার্ড অফ কোম্পানি। তো এই 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো তোমাকে একটা কোম্পানি খুলতে হলে তোমাকে লাগবেই লাগবে। এই ডকুমেন্টস গুলো তোমাকে কোম্পানিটা খোলার জন্য রেজিস্টার করতে হবে। এরপর কি 7 নম্বর স্টেপ দেখ, তাহলে স্টার্ট আপ করার জন্য কি কি করতে হবে। অ্যাপ্লাই প্যান ট্যান নিতে হবে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ট্যাক্স ডিডাকশন মানে কালেকশন অ্যাকাউন্ট নাম্বার ট্যান, সেটা ট্যাক্স ডিডাকশন কালেকশন অ্যাকাউন্ট নাম্বার থ্রু ইয়োর কোম্পানি এনএসডিএল ওয়েবসাইট থেকে এটা তোমাকে নিতে হবে। নেক্সট 8 নম্বর কি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি। এখনকার দিনে সরকারের ওয়ান ট্যাক্স হচ্ছে জিএসটি। ইফ ইউর টার্ন ওভার ইজ এক্সপেক্টেড টু
exceed the threshold limit, register with GST through the GST portal, compliance with labor laws. Ensure compliance with labor laws if hiring employee, including obtaining employee provident fund, employees state insurance, তো এগুলো তোমাকে নিতে হবে। তো জিএসটি, ইপিএফ and ইসিআই কমপ্লিট হওয়ার পর এবার নেক্সট ওপেন এ বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। এবার তোমাকে একটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ওপেন এ ডেডিকেটেড বিজনেস অ্যাকাউন্ট টু ম্যানেজ ইউর স্টার্টআপ ফিনান্স সেপারেটলি। 10 নম্বর intellectual property protection. If your startup provide involve intellectual property, considering patent, trademarks, and copyright to protect your creations. তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমাকে এটা নিতেই হবে। কমপ্লায়েন্স অ্যান্ড রিপোর্টিং, বি aware of ongoing compliance requirement, tax filing, financial reporting obligations to your business structure. 12 number, seek legal and financial advice. Consult with legal and financial professional who specialize in startup registration to ensure compliance with all legal and regulatory requirements. And Startup India recognitions. Considering registration your startup, Startup India program access benefits and incentive offered by government. তো এইভাবে আমরা একটা স্টার্টআপ বিজনেসের রেজিস্ট্রেশন আমরা করতে পারি স্টেপ বাই স্টেপ। বিজনেসের রেজিস্ট্রেশন করতে তাহলে এখানে দেখতে পাচ্ছি 13টা পয়েন্টস আছে। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো স্টার্টআপ খুলতে গেলে পয়েন্টস গুলো লাগবেই। তো প্রত্যেকটা পয়েন্ট তোমাকে নিয়ে তারপর স্টার্টআপ বিজনেসটা খুলতে হবে। তাহলে কি হলো, প্রথমে বিজনেস প্ল্যান আসলো, 2 নম্বরে লিগাল স্ট্রাকচার বানালে, রেজিস্টার করলে, ডিআইএন নিলে, তারপরে আদার্স ডকুমেন্টস গুলো নিতে হবে পরপর। তারপর ডকুমেন্টস গুলো নেওয়ার পর ইনকর্পোরেট করতে হবে, অ্যাপ্লাই প্যান অ্যান্ড প্যান দরকার, জিএসটি অ্যান্ড ইসি আর এমপ্লয়ীদের জন্য লেবার লস নিতে হবে, ইএফ, ইপিএফ অ্যান্ড ইসিআই তে রেজিস্ট্রেশন করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন করতে হবে, ট্যাক্স ফাইলিং আদার্স থিং করতে হবে, লিগাল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাডভাইসের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং স্টার্টআপ ইন্ডিয়ার ইনিশিয়েটিভ নিতে হবে। তো দিস আর দ্য রেজিস্ট্রেশন প্রসেস ফর স্টার্টআপ। প্রথমে এমএসএমই ডিসকাস করলাম, দেন স্টার্টআপ বিজনেস অ্যান্ড স্টার্টআপ রেজিস্ট্রেশন। And last question and answer discuss করছি টাইপস অফ ওনারশিপ ইন আ অর্গানাইজেশন। খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, একটা ওনারশিপ। কি কি ওনারশিপ আছে দেখ, একটা সোল প্রপ্রাইটারশিপ, পার্টনারশিপ, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, প্রাইভেট কর্পোরেশন এন্ড কোঅপারেটিভ। তো এখানে প্রত্যেকটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি জানি। প্রথমে সোল প্রপ্রাইটারশিপ, এটা শর্ট নোট আছে প্রত্যেকটাই। A sole proprietorship is a business owned and operated by a single individual. আমি নিজে করলাম, নিজেই বিজনেসটা করছি। The owner has control, complete control and responsibility for the business. যে খুলেছে তারই মেন রেসপন্সিবিলিটি। ক্যারেক্টারিস্টিক কি? The sole proprietor provides all capital and resources. Number one. Number two, the owner receives all profit and bear all the loss. 3 number. Business is not a separate legal entity from the owner. তো এই তিনটে ক্যারেক্টারিস্টিক মেন। তো এটা একটা যে ওনারশিপ ওনার আছে সে নিজে বানিয়েছে, তার প্রপার্টিশিপ, তার নিজের ক্যাপিটাল, তার রিসোর্স নিজের। ওনার রিসিভ অল প্রফিট, সে নিজেই প্রফিট করবে, লস হলে তার নিজের লস। বিজনেস ইজ নট সেপারেট লিগাল এন্টিটি ফ্রম দ্য ওনার। অ্যাডভান্টেজেস কি? ইজি টু স্টার্ট অ্যান্ড ডিসলভ, বন্ধ করে দেওয়া যায়। কমপ্লিট কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং পাওয়ার, নিজের পুরো কন্ট্রোল থাকে। মিনিমাল লিগাল ফর্মালিটিস থাকে অ্যান্ড লো অপারেটিং কস্ট। ডিসঅ্যাডভান্টেজও আছে কিছু, আনলিমিটেড পার্সোনাল লায়াবিলিটি, যদি বিজনেসটা ডেপ্টে চলে যায় তাহলে লায়াবিলিটি পার্সোনালি হয়ে যায়। লিমিটেড ক্যাপাসিটি অফ রেজিং ক্যাপিটাল, লিমিটেড ক্যাপাসিটি নিজের লিমিটেড থাকে। ল্যাক অফ কন্টিনিউটি ইন কেস অফ ওনার অ্যাবসেন্স অর ডেথ। তো ওনার যেহেতু ফুল কন্ট্রোল থাকে, তার যদি ডেথ বা অ্যাবসেন্স হয়ে যায় তাহলে ল্যাক অফ কন্টিনিউটি থাকে বিজনেসটা। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিসঅ্যাডভান্টেজেস হতে পারে। এবার পার্টনারশিপ, তাহলে প্রথম বিজনেসটা হলো এটা, তারপরে সেকেন্ড হচ্ছে পার্টনারশিপ বিজনেস। দেখো ভালো করে, a partnership is a business owned and operated by two or more individual, একজন ছিল, এখানে two or more, who shared the profit, loss and responsibilities. Characteristic: partners contribute capital, skill and resources. Profit and losses are shared according to the agree upon ratio. Partners have joint decision making authority. Advantages কি আছে? Shared financial burden and risks, combined skill and expertise, relative ease of formation and resolution. তার মানে কি,
অনেকজন মিলে 2-3 জন মিলে আছে। পার্টনার কন্ট্রিবিউট করবে, ক্যাপিটাল স্কিল রিসোর্সেস হতে পারে, প্রফিট লস শেয়ার হবে, আর পার্টনার জয়েন্ট ডিসিশন মেকিং অথরিটি হবে 2জন মিলে। শেয়ার ফিনান্সিয়াল বার্ডেন, অ্যাডভান্টেজ দুজনেরই। কম্বাইন্ড স্কিল আছে দুজনের, এক্সপার্টাইজ অ্যান্ড রিলেটিভ কেস অফ ফরমেশন রিজলিউশনস। ডিসঅ্যাডভান্টেজ আছে আনলিমিটেড পার্সোনাল রেয়াবিলিটিস ফর পার্টনারশিপ ডেপ, পোটেনশিয়াল অফ ডিসপিউট অ্যান্ড কনফ্লিক্ট বিটুইন পার্টনার, দুজনের মধ্যে প্রবলেম হলে তখন অসুবিধা হবে। ল্যাক অফ কন্টিনিউটি, পার্টনার লিভস অর ডাইস। এবার হচ্ছে কর্পোরেশনস। তাহলে আমরা দুই ধরনের অর্গানাইজেশন দেখলাম, এবার হচ্ছে কর্পোরেশন অর্গানাইজেশন। বিভিন্ন ধরনের অর্গানাইজেশন গুলো এটা ডিসকাস করছি আমি। এবার হচ্ছে কর্পোরেশন। A corporation is a legal entity separate from its owner. It has own rights, liabilities, and obligations. Characteristic কি আছে? Shareholder own share in the company and elect board of directors. Limited liabilities for state shareholder. The company has perceptual existence. Advantages কি আছে? Limited personal liability for shareholder. Ability to raise large amount of capital through sales of share. Continuity of business even shareholder change. Shareholder base এটা অনেকজন মিলিয়ে করছে। ডিসঅ্যাডভান্টেজ কি? কমপ্লেক্স লিগ্যাল ফর্মালিটিস হতে পারে, ডাবল ট্যাক্সেশন হতে পারে, কর্পোরেট ইন্ডিভিজুয়ালস, লেস কন্ট্রোল অফ ইন্ডিভিজুয়াল, যেহেতু সবাই মিলে গ্রুপ করে এটা কোম্পানি খুলেছে, এটা কোঅপারেশন। নেক্সট হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, তো এটা লিমিটেড এলএলসি যেটা বলছি। এলএলসি ইজ এ হাইব্রিড এন্টিটি কম্বাইন এলিমেন্ট অফ কর্পোরেশনস এন্ড পার্টনারশিপ। অনেকজন মিলে শেয়ার করবে, অথচ পার্টনারশিপও থাকবে। It provides limited liability to owners. Characteristic key: member have limited liability for the company debts, flexible management structure, pass through taxation, profit loss flow through the members. Disadvantage: limited personal liability for members, flexibility management and operating structure, pass through taxation. Into advantages. Disadvantages: more complex setup compared to sole proprietorship partnership, varying regulation and requirement by jurisdictions, potential for dispute among members. So these are the characteristic advantage, disadvantage of LLC. So these are the advantage and disadvantage of LLC. তো এই ভিডিওতে আমি কোয়েশ্চেন যে প্রবলেম গুলো ডিসকাস করলাম সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল এমএসএমই খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে এটা স্টার্ট আপ বিজনেস কি করে তোমরা রেজিস্ট্রেশন করবে। থার্ড ওয়ান হচ্ছে প্রত্যেকটা শর্ট নোট বিভিন্ন ধরনের কোম্পানি, কোঅপারেশন, প্রাইভেট কোম্পানি, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, পার্টনারশিপ, সেগুলো ক্যারেক্টারিস্টিক, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.